উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন আদিল মির্জাস বিলাভড। লিখেছেন নাবিলা ইশক। কণ্ঠে আমি তাসনোভা। পর্ব 22। পুলে ছাপিয়ে পড়ার শব্দ ভেসে বেড়ালো ছাদের আনাচে কানাচে। এলিন পুল লিডারের পাশে বসতে বসতে অনীহা ভরা দৃষ্টিতে তাকালো পুলে সারা রাতে থাকা শান্তর দিকে। কোট শার্ট খুলে ছিঁড়ে ফেলে বেশ আয়েস করে চোখ বুজে ভেসে আছে সে। ক্লান্ত তখনও শটান হয়ে দাঁড়িয়ে আছে পাশেই, দৃষ্টি নিবদ্ধ সেই ঘরের বন্ধ দরজার দিকে। মুখ জুড়ে স্পষ্ট উদ্বিগ্ন। অন্যদিকে এলিন আর শান্ত দুজনে আশ্চর্য রকম নির্বিকার। ক্লান্ত শেষমেশ আস্তে করে না বলে পারল না, ম্যাডাম ভয়ে আবার জ্ঞান হারাবেন না তো? শান্ত একটা ডুব দিয়ে ভেসে উঠল, ঠোঁটের কোনো রহস্যময় হাসি ফুটিয়ে শুধালো, ম্যাডাম হারাবে বা জ্ঞান? ক্লান্ত বুঝল না কতটার মানে, মাথা তুলিয়ে বলল, এত বড় একটা ব্যাপার, তাই স্বাভাবিক রিয়াকশন না। উত্তর দিলেন এলিন, তবে তাড়াহুড়ো করে না। সেও পরনের সূর্যসহ ঝাঁপিয়ে পড়ল পুলের ভেতরে, একদম শান্ত, যেখানে ঠিক সেখানেই। শান্ত তার উদ্দেশ্যে বোঝে আগেই এক ডুবে অন্য মাথায় গিয়ে উঠেছে। এলিন পরপর দুটো ডুব দিয়ে উঠে ক্লান্তর দিকে তাকিয়ে বলল, জ্ঞান হারাতে পারে, তবে একটা চড় মারার পরে। শান্ত আর চোখে তাকালো এলেনের মুখের দিকে, এলেনও তাকালো তার দিকে। নির্বিকার অভিব্যক্তি নিয়ে কয়েক মুহূর্ত চোখাচোখি করলো, দুজনে ফিক করে হেসে উঠল। শান্ত হাসতে হাসতে জলের ওপরে ভাসতে ভাসতে গিয়ে উঠল। দেখলে তারে মনে হয় বড়ই ভোলা বালা, ম্যাডাম আপনার লাগি পরানে তাই যে অতিমাত্রাই তোলা। আমরা কইলাম সবাই নো টেনশন নো চিন্তা, পাইছেন জীবনে ঝাক্কাস একটা পোলা। পোলা তো নয়, সে তো আগুনেরই গোলা রে, পোলা তো নয়, সে তো আগুনেরই গোলা। গান শুনে ক্লান্ত মাথা ধরে বসে পড়েছে, মুখ চেপে হাসি আটকে রাখার তার ব্যর্থ চেষ্টা। বসে কানের কাছে পাছার চামড়ার বেল দিয়ে মেরে তুলে ফেলবে। এলেন তড়িৎ একবার চেয়ে রইল রুমের বন্ধ দরজাটার দিকে। সব স্বাভাবিক দেখে তবে খ্যাক করে হাসতে হাসতে সে ডুব গেল। শান্ত তখনও থামল না, সে গলা উছিয়ে গিয়ে উঠল, যেন আওয়াজ কম হয়েছে। আরও ভোল্টেজ বাড়ালো আওয়াজের। সে আওয়াজের সাথে ক্লান্তর অসহায় আর্তনাদ, থাম বাপ থাম, মারা খাওয়াবি। বদ্ধ রুমের সবগুলো বাতি জ্বালানো, জল উজ্জ্বল আলোয় চকচক করেছে রুমের প্রতিটি কোণ। রুমের একপাশে সোফায় পায়ের উপরে পা তুলে নিষ্ঠুপ ভঙ্গিতে বসে আছে আদিল। ঠোঁটে ভাঁজে চেপে রাখা আছে সিগারেট, হাতে লাইটার জ্বালিয়ে জ্বালানো তা। এক মুখে ধোঁয়া নিয়ে অন্যদিকে নাক মুখ দিয়ে ছাড়াতে ছাড়াতে ধীরে সুস্থে পাশে তাকালো। সিগারেটটা তখন তার ডান হাতের আঙ্গুলের পাকে আলতো করে চেপে রাখা, বাম হাতটা সোফার হাতলে রয়ে গিয়েছে। আদিলের দৃষ্টি মিলল একজোড়া আগুন চোখে, চোখ দিয়ে আগুনের ছোড়া গেল ততক্ষণে আদিল জোরে পড়ে ছাই হয়ে যেত সম্ভবত। রোজা সোফার এক কোণে দুই পা তুলে বসে আছে, পা দুটো গোলাপি গাউনের নিচে পুরোপুরি অদৃশ্য, টাই দিয়ে বাঁধা হাত দুটো সামনে এনে রেখেছে। সুন্দর চোখ জোড়া স্থির আদিলের ওপরেই, রীতিমতো চোখ দিয়ে আগুন ছুড়ে মারছে। রাগে তার বুক ওঠানামা করেছে, নাগিনীর মতো ফোঁসফোঁস করছে। আদিলকে এমন নির্বিকার দেখে তারাও ফুঁসে উঠল। তরতর করে বাড়ল রাগ, আমাকে নিয়ে পুতুলের মতো খেলতে খুব ভালো লাগে তাই না? বিপরীতে আদিলের জবাবটা অস্পষ্ট শোনায়, ওয়ান্ডারফুল। রোজা নাকের পাটা দুটো ফুলে উঠল, ক্রোধে কতক্ষণ একটা শব্দ উচ্চারণ করতে পারল না। আদিল খুব মনোযোগ দিয়ে দেখল রোজার রাগে রক্তিম হয়ে আসা চোখ, গাল, নাক। রোজা নিজেকে শান্ত করে একের পর একটা প্রশ্ন শক্ত গলায় করে গেল, কেন প্রতারণা করেছেন আমার সাথে? কি ক্ষতি করেছি আমি আপনার? আপনার বাচ্চার দেখভাল করার জন্য আমাকে কেন অপশান মনে হয়েছিল, হয় তাই তো? এভাবে দিনের পর দিন ম্যানিপুলেট করেছেন, ব্যবহার করেছেন, ধোঁকা দিয়েছেন, আবার বিশ্বাস ভেঙেছেন। আদিল ভ্রু তুলল, নাক মুখ শব্দ তুলে রিপিট করলো শব্দটা, ব্যবহার। কি ইঙ্গিত করলো তা ভালোভাবে বুঝলো রোজা। চোখ দিয়ে আগুন ছড়ালো এক গুচ্ছ। আদিল বলে যাই, যদি বলতেন ঠিক কিভাবে আপনাকে ব্যবহার করেছি। মস্করা করা হচ্ছে, তার যেমন উলটপালট করে দিয়ে কি নির্বিকার হয়ে আছে দেখো। আবার এখন সম্মানও দেখানো হচ্ছে, এমন আঁকে আপনি। সে গুল্লি মারে এই লোককে। সে রোজার আগে নিজের মাথার না সামনে নির্বিকার মানুষটার চুলগুলো ছিঁড়তে ইচ্ছে করলো, দাঁতে দাঁত পেশে পড়ল। হাত খুলে দিন, আলাপটা শেষ করি, তারপর। রোজা তেতিয়ে গেল নিজের মতো। তারপর আমি বাড়ি চলে যাব। আমার কি করে আটকাবেন? কদিন আটকে রাখবেন? আপনার কত ক্ষমতা আমিও দেখব। আদিল উত্তর করল না, বুদ্ধিমান পুরুষের মতো চুপ করে রইল। রোজাকে ফোঁসফোঁস করতে দিল সে। রোজা গজগজ করে গেল অনেকটা সময় যাবতী। নিজের রাগ ছাড়তে ছাড়তে তা একসময় নিয়ে গেল আপনি। ভেতরে যা রয়ে গেল তার নাম অজানা। রোজা শুধু বুঝলো তার হৃৎপিণ্ড লাফাচ্ছে। আরে দেওয়ালে থাকা ছবিটাতেও নজর বুলালো সে। নিজের মুখের এত বড় ছবি জীবনে প্রথম দেখল সে।
দৃষ্টি ফিরিয়ে রাখলো আদিলের দিকে। চেয়েই আছে সে লোক। আদিল কণ্ঠে নমনীয়তা আনলো, চাইলে রুক্ষই শোনালো। রাগ কমেছে? রোজা মাথাটা পাশ ফিরে রাখলো, যেন সামনের ব্যক্তির মুখে সে দেখতে চায় না। প্রশ্ন শুনে নাক ফুলালো, তাকালো শূন্যে, আওড়ালো। কত মেয়েকে এভাবে আড়ালে চেক করে বেরিয়েছেন? এখানে যতজনের ছবি দেখতে পাচ্ছেন ততজন। রোজা ফের তাকালো সোজা আদিলের দিকে। টাকা আছে, ক্ষমতা আছে আপনার। আমার মতো শখানেক মেয়ে মানুষ অন্যান্য বাড়িতে পালতেই পারেন। আদিলের উত্তর সময় নিয়ে এলো। আপনাকে সামলাতে আমার হিমশিম খেতে হচ্ছে। আপনি একাই 1000 জনের সমান। রোজা চোখের দিকে আর ফিরে তাকাতে পারল না, দৃষ্টি রাখলো আদিলের বুকের দিকে। তার মনে আরেক প্রশ্ন জমে আছে। কেন সামনে আসেনি তখন? কেন জানায়নি পছন্দের কথা? কেন এভাবে আড়ালে থেকেছে? সে তো অনেকগুলো বছর যাবৎ তারই বাড়িতে কাজ করেছে। কেন কখনো সেভাবে সামনে আসেনি, জানায়নি? কিন্তু মুখ দিয়ে বেরোলো না। তার দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আদিল উঠে দাঁড়ালো। লম্বা চওড়া তার ছায়া এখান থেকেই একটু রোজার উপরে পড়েছে। সরাসরি না তাকিয়েও খেয়াল করলো আদিল তার সামনে এসে দাঁড়িয়েছে। পরপর বড় ছয়টা পুরোপুরি আড়াল করলো তার পাতলাকরণের শরীর। আদিল চোখে ডান হাতে আহতভাবে ধরল রোজার মসৃণ চোয়ালে ধরে উঁচু করলো মুখখানা। গাল দুটোতে তার আঙুলের ছাপ পড়ে আছে, অথচ সেভাবে শক্তি হিসাবে ব্যবহার করেনি। একটু চুলে দাগ পুষে যায়। ননির পুতুল পাতে তো কি আর। রোজা দৃষ্টি তুলে তাকালো ধূসর সে মনিতে, আর চোখ ফেরাতে পারল না। আদিলের কণ্ঠ বেশি বাড়ালো রুমের দেওয়ালে দেওয়ালে। চোখে তাকাও, দেখো। কি মনে হয় তুমি মুখ ফিরিয়ে নিলে বাঁচবো আমি? রোজার চোখের পলক পড়ল না, বেরোলো না মুখ দিয়ে একটি শব্দ। আদিলের মুখ আরও ঝুঁকলো, নাকে নাক স্পর্শ করলো। রোজ আদিল বলে গেল ফিসফিস করে, তুমি চেয়েছো হাই স্যালারির জব, তাই আমি দিয়েছি। তুমি চেয়েছো স্বাধীনতা, আমি তোমায় উঠতে দিয়েছি। তুমি কিছু চেয়েছো, আমি দেইনি, তা এখনো হয়নি। আদিলের কণ্ঠ ভাষা ভাষা হয়ে এলো। বিপরীতে আমি শুধু চেয়েছিলাম তুমি আমার হাতের কাছে থাকো, যা ইচ্ছে করো, কিন্তু আমার অধীনে থেকে। আদিলের ঠোঁট ছুঁয়ে গেল রোজার বদ্ধ করে চোখের পাতায়। আমির আমার বাচ্চা, ওর মা বাবা দুটোই আমি। বাচ্চার জন্য মা নয়, আমি আমার জন্য স্ত্রী এনেছি। এখানে আমিরার ভাগ্যবান তোমায় মা হিসেবে পেয়েছে। রোজা অনুভব করলো তার চোখের কোণ ঘেঁষে ছোট্ট জলের অস্তিত্বটুকু আদিল শুষে নিয়েছে, সাথে শুষে নিয়েছে তার ভয় দ্বিধা। পরপরই অনুভব করলো হাত দুটো মুক্ত হয়েছে। তারপরও সে চোখ মেলে তাকালো না, একটুও নড়ল না। ওভাবেই জিজ্ঞেস করলো, আর কি কি লুকিয়েছেন আমার থেকে? আদিল শুনল, তবে জবাব দিল না। রোজা চোখ খুলে দেখলো আদিল বেরিয়ে গিয়েছে। দরজাটা আধখোলা। রোজা আধখোলা দরজার দিকে তাকিয়ে আনমনা ফিসফিস করে গেল, আর কি কি লুকিয়ে রেখেছেন? এত রহস্য কেন করে রেখেছেন সব? পিনপতন নীরবতা নামলো। রোজা রুম থেকে বের হয় না, ওভাবেই বসে থাকে। ঠিক কতক্ষণ জানা নেই, হয়তো বা ঘণ্টাখানেকের বেশি হবে, বা তারও বেশি। দরজাটা খোলার মৃদু শব্দ হলো। ছোট ছোট পা দুটো তার ভীষণ ধীরে ধীরে এসে থামলো রোজার সামনে। ছোট ছোট চোখে চেয়ে পিটপিট করে ভীষণ সচেতন গলায় একবার মিষ্টি কণ্ঠে ডাকলো, মম। রোজা সঙ্গে সঙ্গে তাকালো। রীতি দাঁড়িয়ে আছে চিন্তিত চোখে। তাকে দেখতে দেখতে কোলে উঠে এলো। রোজার মুখটা দুহাতে ধরে জিজ্ঞেস করলো, কেমন বড়দের মতো, আর ইউ অ্যাপসেট মা? ড্যাড কি তোমায় বকেছে? রীতি কথা বলতে বলতে ঠোঁট ছোঁয়ালো রোজার গালে। আবার জাগলো, ঘন ঘন ডেকে গেল, আমি ড্যাডকে বকে দেবো, অনেক বকবো। তুমি কি চাও এখনই বকি? বলো একবার। রোজা কি আর মন খারাপ করে থাকতে পারে? সম্ভব? সম্ভব না। দুহাতে রীতিকে বুকে জড়িয়ে ও সারা মুখে জোরে চুমু খেলো। এতে রীতি আনন্দে দিশাহারা হয়ে পড়েছে, খিলখিল করে হাসছে। তার প্রাণোচ্ছল হাসির ধ্বনি ভেসে বেড়ালো অনেকটা সময় যাবৎ। রীতি মায়ের বুক থেকে মুখ তুলে আশেপাশে চাইলেই দেখতে পেল দেওয়ালে বিশাল সে ছবিটা। মুহূর্তে মুখটা হাস্যকর করে ফেললো কেমন। হা করে চেয়ে আঙুল তুলে তোতলানো সুরে পড়ল, মম, দ্যাটস ইট, ইজন্ট ইট? রোজা নিচেও তাকালো। রীতি ততক্ষণে নেমে গিয়েছে কোল থেকে, গিয়ে দাঁড়িয়েছে ছবির সামনে। বড় বড় চোখে দেখছে, ঘন ঘন মাথা তুলিয়ে বলল, মাই মম ইজ সো বিউটিফুল। রোজার দৃষ্টি নরম হয়ে আসে, চটি করে এসে বেড়েছে মৃদু হাসির রেখা। রীতির ছটপটে হাব ভাব দেখে সোফা থেকে নেমে এলো, কোলে তুলে নিল। মেয়ের চোয়ালে ঠোঁট ছুঁয়ে আর চোখে ছবিটা একবার দেখে বেরিয়ে এলো রুম থেকে। সাত ফাঁকা সিঁড়ির দিকে ক্লান্তকে দেখা গেল হিমালয়ের মতো দাঁড়িয়ে আছে, দৃষ্টি নোয়ানো, তবে হাব ভাব বোঝা যাচ্ছে না। চিন্তিত সে। রোজা পাশ কাটিয়ে সোজা দোতলায় চলে এলো। এতে রীতি আশ্চর্য হয়ে বলে বসল, মম, আমার ড্যাডের রুমে যাব না? না, আমরা এখানেই শোবো এখন থেকে।
রোজা ততক্ষণে দরজা লাগিয়েছে রুমের। হৃদিকে বিছানায় শুয়ে বাতি বন্ধ করে দিয়েছে, বেড সাইড ল্যাম্প চালাচ্ছে। নিজেও শুয়ে মেয়েকে বুকে জড়িয়ে নিল। রীতি অবশ্য আপত্তি নেই এতে, মায়ের সাথে ঘুমাতে পারলেই তার শান্তি। রীতি মাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে মামা গন্ধে মুহূর্তে ঘুমিয়ে পড়লেও জেগে থাকলো রোজা। তার দু চোখে ঘুম নেই। যতবার ছবিটা চোখের সামনে ভেসে আসতে হৃৎপিণ্ড লাফিয়ে ওঠে। অবিশ্বাস্য ঠেকে সব। এত ঠান্ডা মাথার মানুষ, অথচ ক্ষমতা তার এত। একটা মানুষের জীবন কিভাবে নিয়ন্ত্রণ করে রাখতে পারে, যা সে বুঝে হতেও পারেনি। আর কি করেছে যা রোজা জানে না। এখন যখন সে আগের স্মৃতিগুলো ভাবতে বসলো, অনুভব করলো গত বছরে পথটা নির্ভেজাল ছিল, মসৃণ। সে আরামে পার করে এসেছে। এত সব ভাবতে ভাবতে রোজার চোখ দুটো লেগে এসেছিল সবে মাত্র। আচমকা অনুভব করলো সে শূন্যে। চমকে তাকালো। কাঁচা ঘুম ভাঙায় চোখ দুটো লাল হয়ে আছে। আদিলের মুখটা চোখের ভীষণ কাছে পেল। মাত্র গোসল সেরেছে, এলোমেলো ভেজা চুলগুলো কপালে ছুঁয়ে আছে। রোজা দৃষ্টি ঘুরিয়ে মুচড়ে উঠল আদিলের কোলে। পা দুটো সামনে নাড়িয়ে নামাতে চাইল। নামান। করিডোর পেরিয়ে আদিল 3 তলায় পৌঁছালো সিঁড়ি ধরে। তাকালো না রোজার দিকে। সামনে যেই বলল, তোমার বুকে শুয়ে অভ্যাস খারাপ করে ফেলেছি, তুমি ছাড়া ঘুমাতে পারবো না। রোজা চোখ রাঙিয়ে তাকালো, সাপের মতো ফোঁসফোঁস করলো। নামার জন্য আরেকবার ঝামেলা করতেই আপত্তিকর জায়গায় শক্তপোক্ত হাতের চড় পড়ল দুটো। রোজা নাক ফুলিয়ে উঠল। অসভ্য লম্পট, কোন পাপের ফলে আপনার নজরে পড়েছিলাম তা আমার খোদাই জানে। এতটুকুই, বাস। রোজা আর ঝামেলা করলো না। মেনে নিয়েছে ভাগ্য যেমন, সাধারণ একটা ব্যাপার। অথচ এতেই আদিলে যা বোঝার বোঝা হয়ে গেল। অস্বস্তিতে হৃৎপিণ্ড স্বাভাবিকভাবে বিট করতে শুরু করলো। কয়েক বছর আগেও কখনো কি ভেবেছিল কারো প্রতিক্রিয়া কল্পনা করে তার হৃৎপিণ্ড থমকে যেতে পারে, আদিল মির্জা ভয় পেতে পারে? তখন কেউ এসে বলবে সে হয়তোবা কৌতুক ভেবে উড়িয়ে দিত। এখন দেখো কী হাল হয়েছে তার। প্রিয়তমার রাগ যে তার অস্তিত্বের চেয়েও গুরুত্বপূর্ণ কিছু। ভেতরের প্রশান্তি অবশ্য আদিলের শক্তপোক্ত চোখে মুখে ভাসল না। সে সিঁড়িগুলো চড়ে রুমে পৌঁছে গোল বিছানায় রোজাকে শুয়ে আর সময় দিল না। পাতলা শরীরের ওপরে নিচের ভার ছেড়ে দিয়ে স্বস্তির নিঃশ্বাস নিল। মুখটা মসৃণ, ঘাড়ে কুচে খোঁচা দাড়িগুলো দিয়ে আশ্রে দিল। বিপরীতে অনুভব করল রোজার কম্পন, অস্থির আচরণ। সরতে চাইছে তাকে। জেগে উঠল আদিলের ভেতরে বৈশাচিক উন্মাদনার যন্ত্রটা। তবে তাকে গুরুত্ব পেতে দিল না। ভেতরে আটকে রাখলো যেভাবে আটকে এসেছে। ওই জন্তুর যে ছাড়া পাওয়ার সময় আসেনি এখনো। আর একটু একটু একটু। নূরজাহান বেগম কপাল চাপড়ালেন। এই তো খেয়াল করেছিলেন সম্পর্ক স্বাভাবিক হচ্ছে, অথচ কটা দিন ধরে দেখছেন সেই আবার আগের মতোই হয়ে আছে। উল্টো রোজাকে আরও অস্বাভাবিক লাগছে। থমথমে হয়ে থাকে তার চোখ মুখ। সবার চোখের সামনে স্পষ্ট তাদের দুজনের সম্পর্ক ভালো না। মরিয়ম বেগম এক ফাঁকে নূরজাহানকে জিজ্ঞাসা করেছিলেন কিছু হয়েছে কিনা, কিন্তু কিছু হলেও নূরজাহান কিভাবে জানবে? ম্যাডাম তো ভীষণ মন খারাপ করে থাকেন। কি এত ভাবেন কে জানে। আদিল ব্রেকফাস্ট শেষ করে বেরিয়ে এসেছিল কবেই। গাড়িতে উঠবে তখনই মেয়ের ডাক শুনতে পেল। ফিরিয়ে তাকিয়ে দেখলো রীতি দৌড়ে আসছে। আদিল ঝুঁকে মেয়েকে কোলে নিয়ে বাম হাতের উপরে বসিয়ে দিল। ড্যাড, তুমি কি মমকে বকেছ? ডিড ইউ? বাবার কোলে চড়ে দু হাতে গলা চড়িয়ে কানের কাছে বিড়ালের মতো মিউ মিউ করেছে রীতি। আদিল ডান হাতের ইশারায় শান্তকে থামার নির্দেশ দিয়ে তাকালো মেয়ের মুখের দিকে। কপাল থেকে চুলগুলো কানে গুঁজে দিয়ে আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো, কেন মনে হচ্ছে বকেছি? মম তোমাকে চোখ রাঙাচ্ছিল, ডাপটাপ করে দেখছিল, মনে হচ্ছিল তোমার উপরে রেগেছে। আদিল নির্বিকার মুখে আতপোড়া বুঝিয়ে দিল মেয়েকে। আই অ্যাম হার হাজব্যান্ড। ডাপটাপ করে দেখবে, রাগ করবে, এটা স্বাভাবিক। তার মানে দাঁড়াই তোমার মম আমাকে চোখে হারাই, ভালোবাসে। এই কথা শুনে রীতি বড়দের মতো শ্বাস ফেলল। চোখে মুখে চলচল করেছে। বলল, থ্যাংক গড। আমার মনে হয়েছিল তোমরা ঝগড়া করেছ। আদিল নিঃশব্দে মেয়ের কাল ছুঁয়ে দিল। রীতি কাল ফুলিয়ে বলল, ঝগড়া করবে না কখনো। আমি মমকে আপসেট দেখতে পারি না। আই ফিল সাফোকেটেড। মেয়ের ধূসর চোখে চেয়ে আদিল আওড়ালো, আমিও। রীতি বুঝল না। ড্যাড, আই ফিল সাফোকেটেড টু। আদিলের বিড়বিড়িয়ে বলা কথাটুকু শুনে রীতি হেসে বাবার গালে কাল ঘেঁষে দিল। শান্ত ডাকলো তখনই, বস। আদিল মেয়ের গালে চুমু খেয়ে নামিয়ে দিল। যাও, মায়ের কাছে যাও। ড্যাড ইজ বিজি। রীতি অসন্তুষ্ট হলো, বিজি ম্যান। আদিল মৃদু হাসলো, মেয়ের মাথায় বুলিয়ে দিল, যাই। তাড়াতাড়ি এসো। আদিল উঠে গাড়িতে বসেছে। গাড়িগুলোর সাথে সাথে চোখের পলকে বেরিয়ে গেল। সে দৃশ্যের ওপর থেকে আড়াল হয়ে দেখল রোজা। তার দৃষ্টি সরল না অনেকক্ষণ। বুকের ভেতরে কেমন অজানা অস্থিরতা বিরাজ করেছে। ক্রমশ সে অনুভূতির চাদরে হাঁপিয়ে যাচ্ছে।
অনুভূতি জমতে জমতে পাহাড় সম হয়ে যাচ্ছে বুঝি। রোজা আলতোভাবে চেপে ধরল হৃৎপিণ্ডের জায়গাটা, চোখ বুঝল। এমন হওয়ার তো কথা ছিল না, তবে নৈবেদ্য আদিলের গোপন হাতিয়ার। আলমগীর সওদাগরের একেবারে ছায়াসঙ্গী হয়ে তাকে বসানো হয়েছে বহু আগেই, এতটাই নিখুঁতভাবে যে সন্দেহের সামান্যতম আজও কেউ পায়নি। নিরাপত্তার স্বার্থে তাকে খুব সহজে ডাকা হয় না। নৈবেদ্য অতি প্রয়োজন ছাড়া কখনো যোগাযোগ করে না। আর যদি মাঝরাতে সে নিজে চলে আসে, তবে বুঝতে হবে পরিস্থিতি স্বাভাবিক নেই। আজও তাই হয়েছে। খবর পেয়ে রাতারাতিতে নিজে গোপন বাংলো এসে পৌঁছিয়েছে আদিল। নৈবেদ্য রোমেও একপাশে দাঁড়িয়েছিল। আদিলকে দেখেই আর সময় নষ্ট করল না। আলমগীর সওদাগর আমাকে বিশ্বাস করলেও শাহাদত আর তার মেয়ে রিনা সওদাগর আমাকে পুরোপুরি বিশ্বাস করে না। গুরুত্বপূর্ণ আলোচনা হলেই আমাকে সরিয়ে রাখা হয়। আজ হাসপাতাল থেকে ফেরার পর অচেনা কয়েকজন লোক এসেছে বাড়িতে। ঘন্টার পর ঘন্টা প্রাইভেট রুমে ছিল ওরা। কে নিয়ে কথা হয়েছে জানি না। ভীষণ গোপনীয়তা বজায় রেখেছে সবাই। তবে একটা জিনিস নিশ্চিত শুনেছি বস, আপনার নাম। এক মুহূর্ত থামল, গলায় চাপা অস্থিরতা। তবে আমার ধারণার মতে বস আপনাকে নিয়ে আলোচনা হয়েছে। বড় কোনো ষড়যন্ত্র হতে যাচ্ছে। ঝাড়বাতির সাদা আলো এসে পড়েছে আদিলের মুখে। দুশোর চোখ দুটো কাচের মতো জ্বলে উঠেছে, অথচ মুখাবয়বে বিন্দুমাত্র পরিবর্তন নেই। কোনো উত্তর না দিয়ে ধীর পায়ে এগিয়ে এলো রুমের মাঝখানে রাখা সবুজ ভেলভেটে মোড়া বিলিয়ার্ডস টেবিলের কাছে। কালো শার্টের হাতে কোনোই পর্যন্ত গুটিয়ে নিল। শান্ত নীরবে কিউ স্টিক এগিয়ে দিল। আদিল সেটা হাতে নিয়ে তুলে নীল চোখ ঘষল অগ্রভাগে। অতঃপর সামান্য ঝুঁকে টেবিলের ওপরে ভর দিয়ে কবজি টানটান শিরাগুলো স্পষ্ট হয়ে উঠল তাতে। চোখ স্থির হয়ে রইল চারিয়ে থাকা বইগুলোর ওপরে। দৃষ্টি না সরিয়ে প্রশ্ন করল, চেনা কেউ ছিল না ওদের মধ্যে? নৈবেদ্য ভ্রু কুচকে ফেলল, স্মৃতি হাতড়ালো। ছিল কি? সতর্ক থাকতে গিয়েও চেয়েও মুখটা পরিষ্কারভাবে দেখা হয়ে ওঠেনি। পুরো মুখ দেখতে পারেনি বস, ইচ্ছে করেই নিজের আড়াল করে রেখেছিল। তবে সে একটু ইতস্তত করলেও আমার মনে হয়েছে ওদের মধ্যে একজন স্বরাষ্ট্রমন্ত্রীর ভাই ছিল। রুমে নিস্তব্ধ নামল। আদিলের মুখে তবুও কোনো প্রতিক্রিয়া ফুটল না, কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা শান্তর চোখ তীক্ষ্ণ হয়ে উঠল। এলেন বিরক্তির স্বরে গর্জে উঠল, বস ওই মাদার ফাঁকার হঠাৎ মরার জন্য এত লাফাচ্ছি কেন? টিকিটটা আগে কেটে দিই, অনেক বেশি উঠতেছে। নীরব আদিলের সমস্ত মনোযোগ তখনও টেবিলের উপরে। ঠাস সাদা কিউ বলটা বিদ্যুতের মতো ছুটে গিয়ে পরপর 3টে রঙিন বলে আঘাত করল। মুহূর্তের ব্যবধানে কালো বলটি নিখুঁতভাবে গড়িয়ে পড়ল পকেটে। টেবিল ছিল কয়েক সেকেন্ডে শুধু বলগুলোর সংঘর্ষের শব্দ প্রতিধ্বনিত হতে থাকল। শব্দ থেমে যেতেই আদিল ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়ালো। তার ঠোঁটে কোণে পাকা হাসি রেখা ফুটে উঠল। কণ্ঠে শোনালো রাতের আধারের চির রহস্যময়, এত সহজে ওর আমি খুব আদর যত্ন করতে চাই এলেন। ওর ভাই আমার হাত থেকে ওরে কিভাবে বাঁচাবে? আই উইল লাভ টু ওয়াচ দ্যাট। নৈবেদ্য তখনও অস্থির হয়ে বসে রইল। বস আরেকটা ব্যাপার, আদিল ইশারায় বোঝালো বলতে নৈবেদ্য বলে গেল। বুধবার দিন সন্ধ্যার ক্লাবে পৌঁছিয়েছে আন্ডারওয়ার্ল্ডের প্রায় সবাই। স্বরাষ্ট্রমন্ত্রীর ডাককে এড়াতে পারে কার সে দুঃসাহস? দিকবল চ্যাটার্জি আলমগীর সওদাগর থেকে ধরে আইনমন্ত্রীও এসে পড়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর মেজাজ অবশ্য আজ বেশ চমৎকার, চোখ মুখ জলজল করেছে তার। আদিল মির্জা এসে পৌঁছিয়েছে তখনই। আব্দুল মান্নান ততক্ষণে করে চেপে বসে আছে, বসার জায়গা করে দিল। আদিল বসল গিয়ে। স্বরাষ্ট্রমন্ত্রী এবার গালটা পরিষ্কার করে জানালেন, একটা সুখবর আছে। দিকবল চ্যাটার্জি আগ্রহী হলেন। কি মন্ত্রী সাহেব? আব্দুল মান্নান সাহেবের মতোই এই বয়সে, মানে বুড়ো ঘ্যান করে বিয়ে করার সুখবরটা কি? স্বরাষ্ট্রমন্ত্রীর উজ্জ্বল মুখটা নেমে গেল মুহূর্তেই। তার নিশ্চুপ মুখ দেখে সবার যা বোঝার বোঝা হয়ে গিয়েছে। আব্দুল মান্নান গর্জে উঠলেন, দিকবল মুখে লাগাম টানাও। দিকবল চ্যাটার্জি চুপ করে গেলেন। আব্দুল মান্নান বলে গেলেন শান্ত হয়ে, বয়স তো আমাকেও বেশি না, শুধু চুলগুলো পাইকা গেছে বাতাসে, তাই তো মন্ত্রী সাহেব। স্বরাষ্ট্রমন্ত্রী গলাটা পরিষ্কার করে নিলেন, আর চোখে তাকালেন নির্বিকার আদিলের দিকে। আদিলের কালো গ্লোভস পরা ডান হাতে মদের গ্লাস, যাতে সে এখনও ঠোঁট ছোঁয়ায়নি। পরনে কালো স্যুট, পায়ের উপরে পাতলার কালো চকচকে জুতোটা আলোয় চকচক করেছে। আব্দুল মান্নান আদিলের কাঁধে গুতিয়ে বললেন, শোনো বাপ, ব্যাটা মানুষের জীবনে নারী ছাড়া আছে কি? কিছু নারীর টেস্ট না নিলে এই জীবন বৃথা। স্বরাষ্ট্রমন্ত্রীর পাশে তার ছোট ভাই চুপচাপ আছে, আর চোখে আদিলকেই দেখছে। আদিল অবশ্য ফিরে তাকায়নি। এক মুহূর্ত দাঁড়ালো স্বরাষ্ট্রমন্ত্রী। সর্বপ্রথম তিনি এসে দাঁড়ালেন আদিলের সামনে, বললেন, ফ্রাইডেতে আমার বিয়ে, চলে এসো। বলতে বলতে তিনি একটা কার্ড আদিলের হাতে ধরিয়ে দিলেন। পরপর বাকিদের হাতেও ধরালেন এক এক করে। শান্তর মুখটা দেখার মতো হলো। আদিলের পেছনে দাঁড়ানো ও অগোচরে নাক কুচকে ফের নির্বিকার হলো।
আদিল তাকালো হাতের কার্ডের দিকে। স্ট্যান্ডার্ড একটা কার্ড, বেশ পয়সা গোছা করে বানানো হয়েছে। দিকপল চ্যাটার্জি কপাল কুঁচকে ফেললেন। পর মুহূর্তে চেহারা স্বাভাবিক রেখে যথাসম্ভব নরম হয়ে জিজ্ঞেস করলেন, মন্ত্রী সাহেব, এটা কয় নাম্বার বউ? রুষ্ট হলেন স্বরাষ্ট্রমন্ত্রী। চোখ রাঙিয়ে তাকালেন, তবে কিছু বললেন না। চামড়া অতটাও মোটা না। শুধু বললেন, আয়োজন করে বিয়ে তো আমিও প্রাপ্য বলো। আমার হবু স্ত্রীর বয়স কম, সে আনুষ্ঠানিকভাবে বিয়ে করতে চেয়েছে সমুদ্রের পাশে, তাই আর কি। আব্দুল মান্নান ঠোঁটে দাঁত পিষে দুষ্ট ভঙ্গিতে বললেন, ভালোই প্রেমে বুঝেছেন মন্ত্রী সাহেব। খানিক লজ্জায় পেল স্বরাষ্ট্রমন্ত্রী। বলতে বলেনি, তাকে দিয়ে যেহেতু এত কিছু করাতে পেরেছে, নিশ্চয়ই তিনি ভালোভাবে প্রেমে পড়েছেন এই বয়সে এসে। দিকপল চ্যাটার্জি আগ্রহ দেখালেন। বেশ সুন্দরী মনে হইতাছে। গর্বিত দেখালো স্বরাষ্ট্রমন্ত্রীকে। তখনই প্রাইভেট রুমের দরজায় টোকা পড়ল। স্বরাষ্ট্রমন্ত্রীর চোখজোড়া চিকচিক করে উঠল। জানালেন, তোমাদের সাথে আলাপ করার জন্য এনেছি ওকে। বলতে বলতে তিনি এগিয়ে গিয়ে নিজ দরজা খুলে ধরলেন। কম বয়সী একটা তরুণী, পরদে একটা ব্র্যান্ডের হাঁটুর ওপরে থাকা মিনি ফ্রক, যার হাতা নেই বললেই চলে। ফর্সা পা দুটো দৃশ্যমান, চকচক করেছে তা। একজোড়া হাই হিল পায়ে, কাজ সমান কার্লি চুল, ভীষণ চমৎকার। আকর্ষণীয় একটা মুখ, ঠোঁটে ডার্ক লেড লিপস্টিক। হাঁটার ধাঁচ, তাকানোর ধাঁচে অন্যরকম, যে কোনো পুরুষের বুকে উষ্ণতা ছড়িয়ে দিতে পারে। রুমের প্রত্যেকেই ট্যাপ ট্যাপ করে দেখছে আগন্তুক এই তরুণীকে। স্বরাষ্ট্রমন্ত্রী তরুণীর কোমর চেপে ভীষণ কর্জেন নিয়ে পরিচয় করিয়ে দিলেন। মিট মাই হবু স্ত্রী রিভা। রিভা ভীষণ চমৎকার হেসে হাত নাড়িয়ে বলল, হাই এভরিওয়ান। আব্দুল মান্নান দৃষ্টি সরাতেই না তরুণীর উপর থেকে স্বরাষ্ট্রমন্ত্রী চোখ বোলালো, তবে দৃষ্টি সরিয়ে তাকালেন পাশে আদিলের দিকে, যার চোখে মদের গ্লাস থেকে সরেনি, নির্বিকার, যে যেমন সবসময় থাকে। স্বরাষ্ট্র স্ত্রীকে নিয়ে সোফায় বসে এক একজনের নাম ধরে ধরে পরিচয় করালেন। আদিলকে অমন নির্বিকার দেখে থমকালেন না। সে এমনই তিনি জানেন। বললেন, এই হচ্ছে আদিল মির্জা। রিভা বেশ চমৎকার হেসে মন্ত্রীর গায়ে ঢলে পড়ল। তার বুকে আঁকিবুকি করে উষ্ণতা ছড়িয়ে পড়ল। চিনি তাকে, তাকে কেনা চেনে। পরপর তাকালো আদিলের দিকে, গুরু গম্ভীর মুখে চেয়ে বলল, শুনেছি তিনি বিয়ে করেছেন। আমাদের বিয়েতে তার স্ত্রীকে দেখবো তো? সে সৌভাগ্য হবে তো সুইটহার্ট? স্বরাষ্ট্রমন্ত্রী ভীষণ নরম হয়ে বললেন, কেন হবে না সোনা? স্বরাষ্ট্রমন্ত্রী তাকালেন আদিলের দিকে, বললেন, বিয়েতে এসো আফিল, ম্যাডামকে সাথে এনে। আদিল উত্তর দিল না। রিবা হেসে বলল, আপনারা সবাই আসবেন কিন্তু। ফেরার উদ্দেশ্যে দিকপল চ্যাটার্জি গাড়িতে ওঠার আগে আদিলের কানের কাছে গিয়ে বলল, এই মন্ত্রী কি খেলা খেলতেছে? চাইতেছে পুরোটাকে আসলে এই বয়সে প্রেমে পড়ল? আদিল তাকালো সামনে। স্বরাষ্ট্রমন্ত্রী তার অল্প বয়সী বউ নিয়ে গাড়িতে উঠে বসেছে। পেছনে গাড়িতে উঠেছে তার ছোট ভাই, যে আর চোখে আদিলের দিকে তাকিয়েছে। আদিল আওড়ালো, পড়তেই পারে। আব্দুল মান্নান এসে দাঁড়ালেন। মন্ত্রীর এই বউটাকে আমার 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 লাগলো। দিকপল চ্যাটার্জি নাকমুখ কুচকালেন। সব মেয়েকেই তো আপনার আপনার লাগে, কিন্তু এটা তো মাইয়া না, পুরোই সেক্সি অপ্সরা। ওই বুইরা হ্যান্ডেল করতে পারবো এমন মাইয়া মানুষ? দিকপল চ্যাটার্জি আদিলের দিকে তাকিয়ে একটু সন্দেহটুকু জানালো। সুবিধা লাগলো না, কেমন জানো, ঠিকঠাক বুঝতে পারতাসি না। মায়াটারে একটু বেশি গোছানো লাগলো। আব্দুল মান্নান, দিকপল চ্যাটার্জি সব বাকিরা বেরিয়ে যাচ্ছেন, তাই দেখতে পেলেন না আদিলের ঠোঁটের কোণে বসা রহস্যময় হাসিটুকু। বৃহস্পতিবারে তেমন শীত পড়েনি যতটা আজ অর্থাৎ শুক্রবারে পড়েছে। শীতের তাপমাত্রা বেড়েছে কয়েক গুণ। বাইরে রীতিমতো কুয়াশায় ঢেকে গিয়েছিল সারা সকাল। এই তো দুপুরের দিকে পুরোপুরি কেটেছে তা। রোজা তিনতলায় বারান্দায় দাঁড়িয়ে উপভোগ করেছে আশপাশটা। ভেতরে বেডরুমের বিছানা ফাঁকা। আদিল অনেক রাত করে ফিরে 2 ঘন্টাও থাকেনি, বেরিয়ে গিয়েছে ফের। বাকিটুকু রাতে আর ফিরেনি। রোজা তাকালো অদূরে দাঁড়ানো শত দরজার দিকে। রাতভর বিছানার এপাশ ওপাশ করে সে কারো অপেক্ষা করেছে। তা যতবার মস্তিষ্ক জানায় ততবার রোজা চোখ মুখ বুঝে ফেলে, অসহায় অনুভব করে। দরজায় টোকা পড়ল তখনই। রোজা বারান্দা ছেড়ে প্রবেশ করলো ভেতরে। আওয়াজ তুলল, আসুন। নূরজাহান একটা চাকাওয়ালা স্টিলের গার্মেন্টস ট্র্যাক ঠেলে ভেতরে এনেছে সাথে করে। ওতে সাজানো কয়েক রকমের শাড়ি, কয়েক রকম কাপড়ের, পিওর সিল্ক, সাটিন সিল্ক, কাতান ইত্যাদি। রোজা মনে পড়ল আদিলের কথাগুলো। বলেছিল শুক্রবার তাদের সেন্ট মার্টিন যেতে হবে স্বরাষ্ট্রমন্ত্রীর বিয়ের জন্য। নূরজাহান বলল, ম্যাডাম আজকের অনুষ্ঠানের জন্য কোনটা ভালো লাগে দেখুন তো, আপনি যা পরবেন তাই মানাবে। আপনাকে প্রত্যেকটা রং, প্রত্যেকটা কাপড় মানিয়ে যায়। রোজানের শব্দে হাসল, বলল, আমাকে কয় রঙে আর কয় ধরনের কাপড়ে দেখেছেন শুনি? নূরজাহান ঠোঁটে ঠোঁট চেপে হাসি চাপিয়ে বলল, রং আর কাপড়ে দেখতে হবে কেন, আপনাকে দেখলেই বলা যায়, বোঝা যায়। রোজা মাথা দুলিয়ে বোঝালো তর্কে পারবে না।
এগিয়ে গেল র্যাকের সামনে, প্রত্যেকটা শাড়ি ছুঁয়ে অবশেষে শুভ্র রঙের স্যাটিন সিল্কের শাড়িটা বেছে নিল। শাড়ির সাথে ব্লাউজও পেল, হাইনেক আর বড় হাতার একটা ফিটিং ব্লাউজ। নূরজাহান বলল, ম্যাডাম লাঞ্চ করে তবে তৈরি হয়ে নিন। রোজা তাকালো ঘড়ির দিকে, মাথা তুলিয়ে বেরোলো নূরজাহানের সাথে। লাঞ্চ করে তৈরি হতে হতে বাজলো প্রায় 4টা। অনেক সময় নিয়ে তৈরি হয়েছে সে। নিজের হাতে পছন্দ করে পরেছে কানের দুল, হাতের পালা দুটো, সাথে এক রঙের সাদা শাড়ি, সাদা ব্লাউজ, সাথে কানে ছোট্ট দুটো লাল পাথরের দুল, হাতের পালা দুটো লাল রঙের। ভীষণ ছোট্ট লাল টিপটা কপালে পরে বড় আয়নার সামনে দাঁড়ালো রোজা। একপল নিজেকে দেখে পর মুহূর্তে নিস্তব্ধ হয়ে পড়ল। এত সুন্দর করে, এত নিখুঁতভাবেই সে সেজেছে। কেন, কার জন্য? নূরজাহান মুগ্ধ না হয়ে পারল না। সে হতবিহ্বল হয়ে পড়ল। রংটা আপনার গায়ের সাথে বেশ মানিয়ে গিয়েছে, চোখ ফেরাতে পারছি না, মাশাআল্লাহ। রোজার ভেতরটা সাথে সাথে অশান্ত হয়ে পড়ল। নিজেকে আরেকটিবার দেখতে পারল না। মনে হলো সে আয়নায় আদিলের প্রতিবিম্ব দেখেছে। মুগ্ধ নেশাগ্রস্ত একজোড়া ধূসর চোখে চেয়ে আছে আয়নার মাধ্যমে তার দিকেই। ধুকপুক করে উঠল হৃৎপিণ্ড। অস্থিরভাবে চোখ বুজে কপাল চাপড়াতে আওড়ালো। নূরজাহান, আমি আর যেতে চাচ্ছি না। নূরজাহান হেসে বলে, মজা করবেন না ম্যাডাম, আপনাকে ছোঁয়ার জন্য মার্জনা করবেন বলেই রোজাকে মজার ছলে পেছন থেকে ঠেলে ঠেলে বের করেছে। রোজা অবশ্য কথায় কথায় বলেছে মাত্র। শান্ত অপেক্ষারত ছিল। রোজাকে নামতে দেখে এক পল চেয়ে সঙ্গে সঙ্গে দৃষ্টি নামালো। ম্যাডাম আসুন বলে আগে আগে বেরোলো গাড়ির দরজা খোলার জন্য। গাড়ি ছুটছে বাংলোর উদ্দেশ্যে। ওখানে থেকে আদিল মির্জার প্রাইভেট হেলিকপ্টার করে রওনা হবে তারা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। শান্ত ড্রাইভিংয়ে বসেছে, পাশেই ক্লান্ত। রোজা ব্যাক সিটে বাইরেটা দেখতে দেখতে শোধালো, স্বরাষ্ট্রমন্ত্রী তো বেশ বয়স্ক দেখলাম, তিনি দ্বিতীয় বিয়ে করেছেন? শান্ত বিদ্রুপ করেন, ম্যাডামের দ্বিতীয় রয়, 4-5টা পরে এটা 6 নাম্বার 7 নাম্বার হতে পারে। শান্ত আর কিছু বলতে পারল না, সতর্ক হলো। সামনে থেকে গাড়ি ধেয়ে আসছে সোজা তাদের দিকে। হঠাৎ তীব্র গতিতে এসে ধাক্কা মারে তাদের গাড়িটার ফ্রন্টে। লাফিয়ে উঠল তাদের গাড়ি। ক্লান্ত দ্রুত বলল, ম্যাডাম শক্ত হয়ে বসুন বলে ও কাজ করে পিস্তল ধরা হাত বের করে শুট করেছে। ততক্ষণে তাদের গাড়িগুলো ঘিরে ধরেছে। ভয়ে রোজা হৃৎপিণ্ড লাফিয়ে উঠল। পরপরই দেখলো সামনে গাড়ি থেকে একজন বেরিয়ে আসছে। চিন্তা অসুবিধা হলো না রোজার। রিনা আদিল মির্জার এক্স ওয়াইফ আদিলের স্ত্রী ছিল। রীতি জন্মদাত্রী মা। মস্তিষ্ক কথাটা প্রথমবারের মতো পুনরায় উচ্চারণ করল, আদিলের স্ত্রী। পরপরই মনে হলো তার হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে গিয়েছে। স্তব্ধ হয়েছে তার সর্বাঙ্গ। রিনা দাঁড়িয়েছে গাড়ির সামনে। উদ্দেশ্য বুঝতে এতটুকুই যথেষ্ট। রোজার মুখোমুখি হতে চাইছে। রোজার সাথে সাথে বেরোলো না, বসে রইল থম মেরে। শান্ত নির্বিকার গলায় বলল, ম্যাডাম শক্ত হয়ে বসুন, টান দিব গাড়ি। রোজা সামনে চেয়ে থেকে হঠাৎ বলল, বের হবো শান্ত। শান্ত চমকে ফিরে তাকালো। রোজা চেয়ে আছে সামনে দাঁড়ানো রানীর দিকে। বিনা বাক্যে ক্লান্ত ইতিমধ্যে দরজা খুলে বেরিয়ে গিয়েছে। এসে খুলেছে রোজার পাশের দরজা। শান্তও বেরিয়ে দাঁড়িয়েছে তাদের পেছনে গাড়িতে থাকা বডিগার্ডগুলো। রোজা বেরিয়ে এলো ধীরে সুস্থে। শাড়ির আঁচলে পিঠ থেকে ঘুরিয়ে এনে অন্য হাতে ধরে ধীরে সুস্থে এক একটি কদম ফেলে সামনে এসে দাঁড়ালো রিনা দাঁড়িয়ে আছে নির্বিকার মুখে চোখে। আপাত মস্তক সজ্জিত একজন নারী। পরনে শাড়ি বেইজ রঙের, আকর্ষণীয় পেট দৃশ্যমান পুরোপুরি। ব্লাউজে তেমন কাপড় নেই, একটু শরীর ঢাকতে পারেনি। রিনা হিলে শব্দ তুলে এসে দাঁড়ালো রোজার আরও কাছে। সাথে সাথে শান্ত তেড়ে এলো, সাবধান। রিনা বিদ্রুপের সাথে বলল, এত প্রোটেকশন? অবশ্য প্রোটেকশন তো দিবেই, না হলে 2 সেকেন্ডও মারা পড়বে যে। নিজের বলতে আছে কি? নাথিং, অ্যাবসোলিউটলি নাথিং। আসছে তো ফ্রম আ ভেরি ব্রক ফ্যামিলি। রোজা হাসল। তার মৃদু হাসি রিনরিনে ধ্বনিতে ভেসে বেড়ালো। রাইট নাও হোয়াট ডু ইউ হ্যাভ মিসেস চৌধুরী? রিনা নাক ছিটকালো। জিজ্ঞেস কর, তোর পেছনে যারা আছে আমার কি আছে? রিনা সওদাগর নাম। পর মুহূর্তেই রিনার ডাবল মিনিং প্রশ্নটা বুঝে হিসিস করলো। পর মুহূর্তে বাঁকা হেসে গলা নামালো, জানিয়ে তুই এত প্রাউড হচ্ছিস? দ্যাট ওয়াজ মাই ম্যান। আদিল মির্জা ওয়াজ মাই হাজব্যান্ড। এই রিনা সওদাগরের। আমি আমার হাজব্যান্ডের রোজা ভেতরে রক্ত দাও দাও করে ফুটে উঠল। চোখ দুটো মুহূর্তে লাল রং হয়ে উঠল তার অজান্তেই। আর একটা শব্দও শুনতে পারল না। মস্তিষ্ক কাজ করার আগেই কাজ করলো তার কদম, তার হাত। নরম হাতটা আজ যেন দানবীয় হয়ে উঠল। ঝড়ের বেগে অপ্রত্যাশিতভাবে 2 হাতে টিপে ধরল রিনার গলা। কানে বাজলো তারই মুখে দিয়ে বেরোনো কথাগুলো, আমার স্বামী আদিল মির্জা, এই আয়াত তালুকদার রোজার স্বামী। এই মুখ দিয়ে আর একবার উচ্চারণ কর, এই রাস্তায় তোর মুখ পিষে ফেলবো। রিনা হতবম্বল হয়েছে।
কল্পনার বাইরে ছিল এমন আচরণ। এই জন্যই যে প্রস্তুত ছিল না। বোধ ফিরতেই আগুন ছড়ল চোখ দিয়ে। শান্ত এসে বাধা দিতে পারল না। তার আগে রোজার কালে পড়ল চর। মাথাটা হেলে পড়ল ডান পাশে। রিনা তেড়ে রোজার চুল ধরতে চেয়েছিল। শান্ত এসে ধরবে কি, তার আগে এক অবিশ্বাস্য তাণ্ডব হয়ে গেল। রোজার চোখের পলকে শাড়িটা সামনে ঘুরে গিয়ে ডান পাটা তুলে লাত্তি বসিয়েছে রিনার পায়ের কাছে। হঠাৎ পায়ে আক্রমণ পেয়ে রিনা ঝুঁকতেই এবার ঘুরে লাত্তি বসিয়েছে ঘাড়ে। রিনা মুখ থুবড়ে পড়তেই তার বডিগার্ড সব সতর্ক হয়ে এসে দাঁড়িয়েছে সাথে। শান্ত আর ক্লান্ত কিং কর্তব্য প্রেমোট। শান্ত ডান হাতটা এক মুহূর্তে মুখের কাছে চলে গিয়েছে অবিশ্বাসে। আহত বাঘি নির্মাণায় গর্জন দিয়ে ওঠে রিনার দিকে রোজা এগোলো। বাদ সাধল রিনার বডিগার্ড। ক্লান্ত এসে কয়েক ধাপ আটকে ধরলো এই একটাকে। রিনা ইতিমধ্যে উঠে দাঁড়িয়েছে। নিজে নিজে গার্ডগুলো সরিয়ে আক্রমণ করতে চাইল। ক্লান্ত এসে সামনে দাঁড়ালো। রোজা তাৎক্ষণিক এগোলো না, নিষ্পৃহা চোখে চেয়ে গেল। বলল, ইন ইউর ড্রিমস হি ইজ। রোজা ক্লান্তকে সরিয়ে এগোলো। কাছাকাছি এসে আওয়াজ নামালো খানি, হি ইজ মাইন ফর এভার। আর দাঁড়ালো না, ঘুরে হাঁটা ধরলো গাড়ির দিকে। বাতাসে আছো দুললো, চুল দুললো। ক্লান্ত দরজা মেলে ধরতেই উঠে বসলো। ততক্ষণে সবাই গাড়িতে উঠে বসেছে। মিনিটের মধ্যে গাড়ি ছুটল। রোজা জানালা দিয়ে রক্তাক্ত চোখে তাকালো। দেখা গেল রাগে ফুসতে থাকা রিনাকে। অথচ চোখের আড়াল হতেই ধীরে ধীরে নীরবতা নামলো। ভয়ঙ্কর নীরবতা। মস্তিষ্ক সচল হলো। যা যা হয়ে গেল তা পুনরাবৃত্ত করলো মস্তিষ্ক। চোখে ভাসলো তার আচরণ, তার বলা কথাগুলো। রোজা মুহূর্তে চোখ বুঝে সিটে মাথা এলিয়ে দিল অসহায়ভাবে। বাড়ি ধারে থেকে সেন্ট মার্টিন আনুমানিক 320 থেকে 350 কিলোমিটার দূরত্বে। আদিল মির্জা প্রাইভেট হেলিকপ্টার দিয়ে সেন্ট মার্টিনে পৌঁছাতে উঠতে গেলে 1 ঘন্টা 50 মিনিট লাগতে পারে। রোজা এই প্রথম এই বাংলো সম্পর্কে জানলো বা দেখলো। বাংলো থেকে আরও দূরে যাচ্ছে তারা। এখান থেকে সে হেলিকপ্টারের আওয়াজ শুনতে পাচ্ছে। কংক্রিটের বৃত্তকর হেলিপ্যাডের ওপরে জেট ব্ল্যাক হেলিকপ্টারের রাটার ব্লেড ঘুরেছে সামনে। ঝড়ের মতো বালির ঝড় উঠেছে চারিপাশে। আদিল দাঁড়িয়েছে দূরত্ব রেখে। পরনে কালো স্যুটের ওপরে কালো ওভারকোট যা হাঁটু ছুঁয়েছে। তার পেছনে এলেন সহ তার বডিগার্ডস। তাদের গাড়ি দেখেই হাতের সিগারেট ফেলে আদিল এগিয়ে আসছে। রোজা গাড়িতে বসে থেকে দেখলো দাম্ভিক লোকটাকে, যাকে তার সামনে অতটাও দাম্ভিক লাগলো না। আদিল গাড়ির দরজা খুলে ধরে, আসো বলতে বলতে মাথাটা সামান্য ঝুঁকিয়ে ভেতরে তাকাতেই থমকে পড়ে তার দুনিয়া। রোজা পুতুলের মতো সেজেগুজে চেয়ে আছে তার দিকে। চোখে আদিল চোখ ফেরাতে পারল না। সম্মোহন হওয়ার মতোই চেয়ে রইল। এক পর্যায়ে দৃষ্টি সরালো রোজা। আদিল হাত বাড়িয়ে দিল ধরে নামার জন্য। ওর হাতের উপরে সঙ্গে সঙ্গে হাত রাখলো না রোজা। আদিল বুঝলো বুঝি। আর চোখে শান্তর দিকে চেয়ে বুঝলো কিছু একটা হয়েছে। জিজ্ঞেস করতে গেলে তার আগে রোজা হাত রাখলো শক্তপোক্ত হাতের উপরে। বেরিয়ে এলো শাড়ি সামলে। হাত সরিয়ে নিল, শাড়ি গোছালো, আঁচল টেনে আনলো পিঠ পেঁচিয়ে অন্য পাশে। ততক্ষণে আদিল তার কোমরে বুঝে নিয়েছে যেন তার নামে খোদাই বানিয়েছে। কোমরে হাত পেঁচিয়ে ওগোতে এগোতে কণ্ঠ নামিয়ে শুনল, উচ্চতা ভীতি আছে, ভয় পাবে। হেলিকপ্টারের আওয়াজ ছাপিয়ে রোজা শুধু নিজের হৃৎপিণ্ডের আওয়াজ শুনল। আওড়ালো, না, ভয় পেলে জানিও। রোজা তাকালো আদিলের মুখের দিকে। না হেসে কি ভীষণ গম্ভীর লাগলো তাকে। এক মুহূর্তেও লাগছে। আপাতত ও চোখের সামনে চেয়ে আছে, ইশারায় কিছু একটা আদেশ করছে। রোজা লম্বা নাকে চোখ বুলিয়ে জিজ্ঞেস করতে শুনল নিজেকে, ভয় পেলে? আদিলের জবাব পরিষ্কার, ভাবতেও হয় না। সেভাবেই পৌঁছাবে যেভাবে ভয় পাবে না। দেরি হবে না? দে ক্যান ওয়েট। রোজা চুপ করে রইল। পাশের লোকটা বুঝল না তার মনের অস্বাভাবিক অবস্থা। ততক্ষণে আদিল তাকে নিয়ে পৌঁছেছে হেলিকপ্টারের সামনে। তাকে উঠিয়ে নিজেও উঠে বসেছে। উঠেছে শান্ত, এলেন, ক্লান্ত, স্বপন। বাকি কিছু বডিগার্ডস আগে রওনা দিয়েছে। ইতিমধ্যে তারা সেন্ট মার্টিনের আকাশের নিচে। শীতের মাসে দিন ছোট হয়ে আসে। সন্ধ্যা নামে দ্রুত। হেলিকপ্টারে তখন আকাশের বুক চিরে ছুটেছে। সূর্য ডুবে নেমেছে অন্ধকার। কুয়াশা আশেপাশটা স্পষ্ট। রোজা চেয়ে থাকলো অন্য পাশে। বাইরেরটা দেখেছে, অথচ সেদিকে তার মনোযোগ নেই। পাশে বসা নির্বিকার পুরুষ, তার ধ্যান ধারণায় আতুল তখন কথা বলছে। শান্ত এলেনদের সাথে তাদের গুরু গম্ভীর কাজ আছে। কোনো প্ল্যান বা কিছু সেসব রোজা মনোযোগ দিতে পারেনি। শুধু গভীর কণ্ঠখানি বাজছে। পাশে তার গা ঘেঁষে বসা শরীরের উষ্ণ অনুভব করা যাচ্ছে। আদিল এক ফাঁকে তাকালো তার দিকে। খারাপ লাগছে? বিপরীতে রুক্ষ হাতটা তার মাথা থেকে বুলিয়ে গিয়ে থামলো কাঁধে। নিজের সাথে আগলে রেখে পুনরায় ব্যস্ত হলো আলাপে। তার গভীর কণ্ঠ ভেসে বেড়ালো হেলিকপ্টারের ভেতরে। 1 ঘন্টা 20 মিনিটের মাথায় হেলিকপ্টারটা সেন্ট মার্টিনে আকাশে এসে পৌঁছালো।
নিচে স্বচ্ছ সমুদ্র সৈকতের জলরাশি উচ্ছ্বাস ঢেউ বয়ে গিয়েছে, যা রাতের অন্ধকারে অস্পষ্ট দেখালো। নীলেই সমুদ্রের বুকে ভেসে আছে ছোট্ট প্রবাল দ্বীপ, চারিদিকে সারি সারি নারিকেল গাছ। দূরে থেকেও নজরে পড়ল বিয়ের আয়োজন। সমুদ্রের কিনারা ঘেঁষে তৈরি করা হয়েছে বিশাল কাঁচ ঘেরা প্যান্ডেল, হাজার হাজার ঝাড়বাতি, ফেরেলি লাইট আর সাদা ফুলে সাজানো পুরো এলাকা দূর থেকে জলজল করেছে। নিরাপত্তার বলয় এতটাই কঠোর যে দ্বীপের এক অংশ সম্পূর্ণ ফাঁকা রেখা হয়েছে অতিথিদের জন্য। রোজা দৃষ্টি ফিরিয়ে আনলো, তাকালো নিচে। হেলিকপ্টারের উচ্চতা ধীরে ধীরে কমতে শুরু করেছে। হেলিকপ্টারে নামলো হেলিপ্যাডের উপরে। আদিল নামলো পরপরই। হাত বাড়িয়ে দিতেই হাত রাখলো রোজা। নামলো ধীরে সুস্থে। আকাশের অর্ধখণ্ডিত চাদরটা বারবার মেঘ কালো ঢেকে যাচ্ছে, তা ফের উকি দিচ্ছে। আদিল রোজার কোমরে আগলে কিছুটা এগুলো সমুদ্রের দিকে। পেছনে তাকাতেই হেলিকপ্টার। শান্ত এলেন সহ বাকিরা ভীষণ গুরুত্ব রেখেছে। রোজার দৃষ্টি মুহূর্তেই দেখে আদিল বলল, প্রোগ্রাম থেকে ঘুরে এসে নিয়ে যাব। রোজা উত্তর করল না, আদিলের সাথে এগুলোও না। আদিল ফির তাকাতেই রোজা তাকালো মুখের দিকে। তাকে হঠাৎ এমন প্রশ্ন করলো যা শুনে মনে হয় স্নিগ্ধ বাতাসও ধীর হয়ে এলো। কোনো বিয়ে করেছিলেন রিনাকে? রোজার শ্বাস আটকে গেল গলায়। অথচ যাকে প্রশ্ন করা হলো তাকে তেমন অপ্রস্তুত চমকাতে দেখা গেল না। সংক্ষিপ্ত উত্তর এলো কেমন সঙ্গে সঙ্গে। কন্ট্রাক্ট ম্যারেজ ছিল, ব্যবসায়িক কারণে। রোজা টলল অটল দৃষ্টিতে, রইল ধূসর চোখে চেয়ে। কখনো তাকে ভালোবাসেননি? না। রোজা করে গেল প্রশ্ন, পছন্দ করেননি? না। রোজা ঢোক গেল এই প্রশ্ন করার সময়টাতে। কণ্ঠ কাঁপল, সাথে চোখের পাপড়িও। তাহলে রীতি কিভাবে? রোজা আর প্রশ্নটা করতে পারেনি। রীতি হয়েছে বলতেই পেয়েছে সে। নীরবতা বই রইল কিছুক্ষণ। রোজা আর তাকিয়ে থাকতে পারল না। দৃষ্টি চেয়ে নোয়াবে আদিলের হাত পড়ল তার চোয়ালে। তাকে তাকিয়ে থাকতে বাধ্য করলো। মাথা নুইয়ে তার চোখের গভীরে তাকিয়ে সময় নিয়ে থেমে থেমে কণ্ঠ নামিয়ে আওড়ালো, আমি অবচেতন ছিলাম, ড্রাগের উপরে ছিলাম। দ্যাট ওয়াজ মাই কম্পিটেন্স। যাই হোক না কেন, আমি ওই রাতকে অস্বীকার করতে পারছি না। আই ডিড দ্যাট। অবচেতন অবস্থাতেই হোক না কেন, যার জন্যই আমিরা এসেছে আমার জীবনে। সমুদ্রের গর্জনে হেলিকপ্টারের আওয়াজ মিলেমিশে একাকার তখন। বাতাসের সাথে আদিলের জবাব মিলিয়ে গেল অনেকক্ষণ হলো। বিপরীতে রোজার প্রত্যুত্তর এলো না। আদিল আশা ছাড়লো যেমন, ফিরে তাকালো পেছনে। দুকদম পিছুলো। উদ্দেশ্য ছড়বে শান্তদের উদ্দেশ্যে ফেরার জন্য কিছু তখনই হাতে স্পর্শ পেল। মোলায়েম একটা হাত তার হাতটা টেনে ধরে রেখেছে। রোজা নিচের দিকে তাকিয়ে তখনও পরনের সাফেদ সিল্কের শাড়িটার আচলস যত্নে এ যাত্রায় আদিলের হাতের কবজিতে বাঁধল ভীষণ সময় নিয়ে। তাকালে চোখ তুলে এবার হয়তো বিহবল ওই ধূসর মণিতে চেয়ে অপকটে পড়ে বসল। প্রেম মোবারক। আদিল বুঝল না, প্রশ্নবোধক দৃষ্টিতে চেয়েই থাকলো। রোজার কণ্ঠে নেমে এলো এ বেলায়। সমুদ্রের আওয়াজের সাথে মিশল না তা, বরঞ্চ আরও আকর্ষণীয় শোনালো, আপনাকে আমার প্রেম মোবারক মিস্টার মির্জা। আদিলের অস্তিত্ব থেমে গেল। পরক পড়ল না, বুকের ওঠানামা হলো না। গভীর কণ্ঠে থেকে শুধু একটা শব্দ বেরিয়ে এলো অবিশ্বাসের সুরে, কি? এই আয়াত তালুকদার রোজার প্রেম আপনাই মোবারক। ভাই আমি তো বেশি খুশি হয়ে গেছি।